সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিটিভির নারী বিষয়ক অনুষ্ঠান অপরাজিতায়। সমাজ পরিবর্তনের প্রতিটি অধ্যায়ে, ইতিহাসের প্রতিটি বাঁকে নারীর অংশগ্রহণ ছিল গৌরবময় এবং অবিস্মরণীয়। যে কোনো আন্দোলন হোক তা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কিংবা শিক্ষাগত, নারীরা তাদের মেধা, মনন, সাহস এবং আত্মবিশ্বাস নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কখনো কণ্ঠে প্রতিবাদী সুর তুলে, কখনো বা কাগজে কলমে তাদের বিপ্লবের ভাষা ফুটিয়ে, কখনো রাজপথে নেমে কিংবা কখনো পর্দার আড়ালে থেকে হয়ে উঠেছেন সংগ্রামের চালিকা শক্তি। আজকের আলোচনায় আমরা দেখব নারীরা যুগে যুগে কিভাবে আন্দোলনের অগ্রদূত হিসেবে নিজেদের প্রমাণ করেছেন এবং একটি সমাজকে বদলে দেওয়ার পেছনে প্রেরণা জুগিয়েছেন। আমাদের স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন দুজনকে যারা নতুন বাংলাদেশ করার কারিগর। রাজপথে সামনের সারিতে থেকে তারা সাহস এবং প্রেরণা জুগিয়েছিলেন। সাথে আছেন তানজিনা তামিম হাফসা, তিনি যুগ্ম সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এবং সাথে আছেন শাহিনুর সুমি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহসভাপতি, ঢাকা নগর। প্রথমে আমি যাচ্ছি হাফসার কাছে। শুরুতে জানতে চাই আপনার পড়াশোনা, বেড়ে ওঠা, একেবারে শুরুর গল্পটা, এবং সেই সাথে জুলাই আন্দোলনে আপনার অংশগ্রহণের একেবারে শুরুটা আমাদের জানাবেন। আমি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার একটা গ্রাম থেকে উঠে আসা, এবং আমার উচ্চ মাধ্যমিক, প্রাথমিক আমার গ্রামেই ছিল, এবং আমি আমার কলেজটা কেটেছে গাজীপুর সরকারি মহিলা কলেজে। তারপর আমি 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, এবং আমার বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আমার অ্যাক্টিভিজমের যে জার্নিটা সেটা শুরু হয়। ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের যারা ছিলেন সেই সময়টাতে সবার সাথে আমার পরিচয় হয়, এবং আমি 2024 সালে যে 1 জুলাই যে কোটা বিরোধী যে আন্দোলনটা, সেই আন্দোলনের এটা জুনে শুরু হয়। আসলে ঈদের যে বন্ধর আগে শুরু হলেও এটার কোনো ধরনের ব্যানারে কিন্তু হয়নি। আমি যখন ঈদের ছুটিতে বাসায় ছিলাম তখন আমরা প্ল্যান করছিলাম আসলে মেসেঞ্জার গ্রুপে যে ঈদের পরবর্তীতে যখন আমরা আন্দোলনটাকে ত্বরান্বিত করব সেটা কোন ব্যানারে হবে এবং তার নাম কি হবে, এবং আমি সেই যে নাম সিলেকশনের যে সময়টা সেখান থেকে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবে নাকি হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন হবে, মানে এইভাবে আরও কিছু ছিল যে নাকি শুধু কোটা বিরোধী আন্দোলন হবে, এই নামগুলো সিলেকশন থেকেই থাকার সুযোগ হয়েছে। এবং 1 জুলাই থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে যে আমাদের যে যাত্রাটি শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলনে, সেখান থেকে যুক্ত হয়েছি, এবং সেখান থেকে আসলে আমার এই কোটা বিরোধী আন্দোলনের যে যাত্রাটি সেটি শুরু। একেবারে গাজীপুর থেকে উঠে আসা একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে এসে বিভিন্ন সংগঠনের সাথে জড়িয়ে যাওয়া কিংবা অ্যাক্টিভিস্ট হওয়া, এটার জন্য তো আসলে প্রচণ্ড শক্তি, মানসিক শক্তির প্রয়োজন হয়। সেই শক্তিটা কীভাবে পেয়েছিলেন? আসলে আমারও মানে আর 5-10টা মানুষের মতো ইচ্ছা ছিল যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো, পড়ার শেষ হলে আমি একটা চাকরি করব, আমি ফ্যামিলিকে সাপোর্ট করবো, এবং আমি নিজে নিজের পায়ে যে এস্টাবলিশ হওয়ার যে ব্যাপারটি থাকে সেটি হবো। আমি যখন মানে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, কিন্তু আমি চান্স পাওয়ার পরে আমি যখন সিট পাবো না হলের, আমি যদি সিটে থাকতে চাই তাহলে আমাকে সেই সময় ছাত্রলীগের আন্ডারে থেকে তাদের প্রোগ্রাম করতে হবে, এবং তাদের আন্ডারে নাকি কিছু সিট আছে সেখানে আমি উঠতে পারবো। তো এই ব্যাপারগুলো না শুরু থেকে আমার মানে আমি বলতে এটা কেন, মানে এরকম বৈষম্য, অনিয়ম ছিল যেটা। এবং আমি কিন্তু আসার 2 মাস পরে কিন্তু আমি রাজনৈতিকভাবে আমি হলে উঠেছি, এবং ছাত্রলীগের আন্ডারে ছিলাম, এবং তাদের যে আসলে গেস্ট রুমের যে ব্যাপারগুলো ছিল এবং আমাদের প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো, মানে আমাদের ক্লাস টাইম থাকতো সেই সময়টা তো আমাদের যে প্রোগ্রামে নিয়ে যাওয়া, এরকম যে ব্যাপারগুলো ছিল এগুলো না মনের ভেতরে নাড়া দিত, এবং বলতো যে এগুলো কেন করতে হবে, আমি তো বিশ্ববিদ্যালয়ে সেই প্রতিযোগিতার ভিড়ে নিজেকে হয়তো বা এখানে আসার যে সুযোগটা হয়েছে, এবং আর যে তার মানে একেবারে মনের বিরুদ্ধে জোর করেই আপনাদেরকে দিয়ে একরকম এগুলো করানো হতো। আমার কাছে মনে হতো যে বিশ্ববিদ্যালয়ের যে সিট যে ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটি সেটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে, এটা কেন হচ্ছে গুটি কয়েক হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বের হাতিতে থাকবে, এবং তারা শুধুমাত্র তাদের প্রোগ্রাম করানোর সুবাদে হচ্ছে আমাদেরকে হলে থাকার সুযোগ দেবে। এবং শুধুমাত্র হলে থাকা না, আমি দেখেছি আমার বিশ্ববিদ্যালয়ে যখন সকাল 8টায় ক্লাস হতো, আমার ছেলে বন্ধু তারা ঘুমাতে পারতো না লিটারেলি,
তাদের চোখগুলো হচ্ছে লাল হয়ে থাকতো যখন তাদের দিকে তাকাতাম আসলে ব্যাপারগুলো, এবং তাদের সাথে যখন কথা বলতাম যে তাদের এমন হতো যে গেস্ট রুমের যে একটা ভয়াবহ যে চিত্র ছিল, যেটা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমগুলোতে থেকেছে তারা জানে, তখন তারা কিন্তু রাতের আধারে কিন্তু যখন ঘুমানোর সময় সে সময় কিন্তু তাদেরকে বের করে দিত এবং তারা বলতো যে ঢাকা শহরের আশেপাশে জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য, এবং সেখানে গিয়ে নাকি হচ্ছে ছবি তুলে সেগুলো রাজনৈতিক ভাইদেরকে দিতে হবে। আমি জানি না এগুলো কোন ধরনের নিয়ম, এবং তারা কিন্তু এগুলো করেছে। তো সেই ব্যাপারগুলো আসলে ভাবাতো। মানে আমি আমি এরপর হচ্ছে যে 2024 সালে যে ডামি নির্বাচন ছিল, ডামি নির্বাচন নিয়ে কিন্তু হচ্ছে আমি একটা সাক্ষাৎকার দেওয়ার কারণে কিন্তু আমাকে মানে অনেক অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়েছে, এবং আমাকে বিভিন্নভাবে থ্রেট দেওয়া, এবং আমি কিছুদিন লুকিয়েছিলাম, আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম, হলে সেদিন কয়েকদিন যাইনি। তো এরপরেই নির্বাচন তো জানুয়ারিতে হয়েছিল, এবং তারপরে কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই কিন্তু খুব বেশি দূরের কিছু না। এবং সেই সময় যখন আমি একদম সরাসরি তাদের দ্বারা হচ্ছে হেনস্থার শিকার হই, তখন কিন্তু আমার মধ্যে কিন্তু খুব আরও হচ্ছে বেশি দানা বাঁধছিল। এবং আমি এটাও দেখছিলাম যে আমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক দ্বারা যখন আমার একজন সহপাঠী যৌন হয়রানির শিকার হচ্ছে, এবং সেটা নিয়ে যখন আমি কথা বলছি, তখন কিন্তু আমাকে আরও পাশ থেকে আমাকে বলা হচ্ছে যে তুমি এগুলো থেকে বের হয়ে আসো, সরে দাঁড়াও, না হলে হচ্ছে তুমি হচ্ছে বিপদে পড়বে। আমি যখন আমার যেই কথা, যেটা হচ্ছে ন্যায়ের পক্ষে যখন কথা বলতে পারছি না, আমি যে একটা মতামত দিতে পারছি না, এই যে না পারার যে মানে মানে অসহায়ত্ব, এগুলো হচ্ছে আমাকে সবসময় ভাবাতো। আপনি একাই ছিলেন না সহযাত্রী হিসেবে আরো কাউকে পেয়েছেন? আমি আসলে আমার জায়গা থেকে আমি ছিলাম, এবং বললাম না যে আমি ওই যে প্রতিবাদ করার যে শুরুটা, তো এরপরে হচ্ছে বিভিন্ন ক্রীড়াশীল ছাত্র সংগঠনের যারা ছিল, যারা ওই সময় সাহসী আসলে ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সময়ও তারা বিভিন্ন অ্যাক্টিভিজম করতো, তাদের সাথে পরিচয় যখন হয়েছে না, তখন আসলে মনে হয়েছে যে শুধুমাত্র আমি একা না, আরও হয়তো 5-10 জন মানুষ হয়তো ভাবে যে যেই ব্যাপারগুলো আমাদের সাথে ঘটছে সেটা হচ্ছে ঠিক না, বা এটার বাইরে গিয়েও কিছু মানুষ ভাবে। তো তাদের সাথে আসলে ওই টাইম স্পেন্ড করা, তাদের সাথে গিয়ে একটু আলোচনা করা, বসা, রাজনৈতিক বোঝাপড়ার ব্যাপারটা একটু বাড়ানো, তো তখন থেকে আসলে ওই সাহসটা আসলে পেয়েছি যে আমি একা না, আমার মতো মানুষ আছে, তাদেরকে আমাকে খুঁজে বের করতে হবে, তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে গিয়ে তখন আমাকে কোনো একটা সিস্টেমের এগেইনস্টে আমাকে অ্যাকশনে যেতে হবে। এবার চলে যাচ্ছে আমাদের আরেকজন অতিথি শাহিনুর সুমি আপনার কাছে। আপনার কাছেও প্রথমে একই প্রশ্ন থাকবে যে আপনার বেড়ে ওঠা, পড়াশোনা কোথায় ছিল, একেবারে শুরুর গল্পটা, আন্দোলনে কিভাবে যুক্ত হলেন? আমার বেড়ে ওঠা হচ্ছে যাত্রাবাড়িতে, মানে ঢাকায় যাত্রাবাড়ি এলাকাতে। সেখানেই আমার স্কুল, সেখানেই আমার কলেজ ছিল। এবং সেখান থেকে পরবর্তীতে আমি ইডেনে আসি। তো ইডেনে এসেই হচ্ছে আমি সেখানে প্রথমেই হচ্ছে রাজনৈতিক যেই সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সেই ছাত্রফ্রন্টের সাথে পরিচয় হয়, এবং আমি সেখান থেকেই হচ্ছে রাজনীতি আমার শুরু হয়। এবং তখন থেকেই আমি আসলে দেখতে থাকি যে আমাদের কলেজগুলোতে, মানে আমাদের কলেজে বিশেষ করে আমাদের হলগুলোতে, মানে হল যে সিট বাণিজ্য করছে, মানে একটা দল, মানে যারা ক্ষমতাসীন ছিল আওয়ামী লীগের, ছাত্রলীগ, তারা হচ্ছে করছে। এবং দেখছি যে পাশাপাশি আমাদের দেশের যে অবস্থা, সার্বিক যে অবস্থা, সেই সার্বিক অবস্থার মধ্যে যদি আমি তাকাই, তাহলে সেখানে দেখছি যে প্রচুর পরিমাণে অনিয়ম আছে, সেখানে বেকারত্ব বাড়ছে, সেখানে কেউ চাকরি পাচ্ছে না। এই যে বঞ্চনা, সেটা হচ্ছে আমাকে তাড়িত করেছে যে এই রাজনীতির প্রতি আরও বেশি একাত্ম হওয়া। এবং সেই জায়গা থেকে আমি শক্তি পেয়েছি, সেই জায়গা থেকে তখন থেকেই আমি প্রত্যেকটা আন্দোলন, মানে এই সরকার বিরোধী যে আন্দোলনগুলো হয়েছে, তখন থেকেই আমি হচ্ছে অন্যায়ের প্রতিবাদে রাস্তায় থাকতাম, রাস্তায় নেমেছি। তো তখন এই রাস্তায় নামার যে জায়গাটা, সেটা জুলাই আন্দোলনের আগে থেকেই কিন্তু আমার ছিল, রাস্তায় নেমে হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা, প্রোটেস্ট করা, এবং হচ্ছে ছাত্রলীগের হামলায় হচ্ছে হাত হচ্ছে ফ্র্যাকচার হওয়া, এই যে কাজগুলো, এগুলো হচ্ছে আমার হয়েছিল। এবং এরই কারণে হচ্ছে আরও বেশি তীব্র ঘৃণা এই সিস্টেমের প্রতি তৈরি হয়েছে, এই সরকারের প্রতি তৈরি হয়েছে, যে এই সরকারকে এই 24-এর যে গণ অভ্যুত্থানের যে আন্দোলন, একদম প্রথম থেকেই, মানে প্রথমে 1 জুলাই থেকেই হচ্ছে আমরা নীলক্ষেতে এবং হচ্ছে সায়েন্স ল্যাবে হচ্ছে আমরা নামি, এবং সেখান থেকেই আমরা হচ্ছে সিদ্ধান্ত নেই যে আমরা সাংগঠনিকভাবেও সিদ্ধান্ত নেই যে এই যে আন্দোলনটা, সেই আন্দোলনটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, যেই পর্যায়ে নিয়ে গেলে হচ্ছে আমরা এই যে ফ্যাসিস্ট যে সরকার, সেই সরকারকে হচ্ছে আমরা নামিয়ে আনতে পারি। তাহলে সেই জায়গা থেকেই হচ্ছে, মানে আমার শক্তিটা আমি পেয়েছি কিন্তু আমার এই সংগঠন থেকেই। এই সংগঠন আমাকে অনেক কিছু শিখিয়েছে
যে আমাকে ফাইট করতে হবে। একজন মেয়েকে কিন্তু শুধুমাত্র একটা ফাইট করতে হয় না, একজন নারীকে কিন্তু অনেকটা ফাইট করতে হয়। তার পরিবারের সাথে তাকে ফাইট করতে হয়, সমাজের সাথে, পরিবারের সাথে, হ্যাঁ সমাজের বিরুদ্ধে ফাইট করতে হয়, বিভিন্ন জায়গায় তাকে হচ্ছে ফাইট করতে হয়। তাহলে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো থেকেই হচ্ছে আমি অনুপ্রাণিত হয়েছি যে না, আমাকে কিছু করতে হবে, আমাকে শক্ত হতে হবে, আমাকে কোনো শক্তি হিসেবে সামনে থাকতে হবে, যেই শক্তির আলো আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। আবার আসছি হাফসা আপনার কাছে। আপনার মুখে জুলাইয়ের তখন উচ্চারিত হয়েছিল বেশ কিছু স্লোগান, যেটা পরবর্তীতে আন্দোলনকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং তাদের মনে অনেক সাহস এবং প্রেরণা জুগিয়েছিল। স্লোগানগুলো আমি যদি ভুল না করি এরকম ছিল: আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ। তো এই যে বিচিত্র ধরনের যে স্লোগানগুলো ছিল, এই শব্দগুলো কিভাবে আসলো ভেতরে? দেখুন, আন্দোলনের সময় আসলে স্লোগানগুলো তো আমাদের আসলে মনের যে ভাষা, মানে আমাদের ভাব প্রকাশের যে একটা মাধ্যম বলবো, যে আন্দোলনের স্লোগানগুলো আসলে কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্নভাবে উচ্চারিত হতো সেই সময়টাতে। আপনি যদি খেয়াল করেন যে এই যে আমার যে দুটি লাইনের কথা আপনি বললেন, যে আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, প্রয়োজনের তাগিদেই আসলে শব্দগুলো উচ্চারিত হয়েছিল। আমি যদি সেটার প্রেক্ষাপট বলি, দেখুন 16 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মেয়েরা আর বের হতে পারছে না, মানে তারা যে আসলে 15 জুলাই যে হামলার শিকার হয়েছে, তারা অসুস্থ বা তারা হচ্ছে মানসিকভাবে খুবই বিপর্যস্ত, সেই সময়টাতে যখন আবু সাইদ ভাই সহ ওয়াসিম ভাই এবং আরও 6 জন যখন শহীদ হলেন, সেই সময়টাতে আমরা কিন্তু আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের হলের সামনের জায়গাগুলোতে বসে আমরা মোমবাতি প্রজ্বলন এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা জানান দিয়েছি যে আমরা কিন্তু হামলার শিকার হওয়ার পরেও থেমে যাইনি, আমরা কিন্তু এখনও কিন্তু আমরা চুপ না, এবং আমরা কিন্তু আমাদের যে প্রতিবাদ জারি রাখার যে ব্যাপারটি, সেটি কিন্তু আমাদের সেই স্লোগানগুলো উচ্চারণের করার মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা কিন্তু এই যে বললাম না যে আপোষ না সংগ্রাম, আমরা কিন্তু যে আপোষ যে করব না, আমরা কিন্তু আন্দোলনের শুরুতে বলছিলাম যে স্টুডেন্টরা যেহেতু সব থেকে বড় স্টেক হোল্ডার, তো তাদের সাথে সরকারের বসা উচিত, তাদের সাথে আলোচনার মাধ্যমে কোটা যে প্রথা আছে সেটার একটা যৌক্তিক সংস্কার করা উচিত। কিন্তু সেই সময়টাতে আমাদের জন্য কিন্তু আলোচনার দরজাটা খোলা রাখা হয়নি, এবং প্রক্ষান্তরে 14 জুলাই চীন থেকে এসে ফ্যাসিস্ট হাসিনা কিন্তু বললো যে আমরা রাজাকার বলে সবাইকে একটা ট্যাগিংয়ের যে ব্যাপারটি ছিল, এবং সেই সময় তারা কিন্তু তাদের জায়গা থেকে প্রতিবাদটি জানিয়েছে। আমাদের কিন্তু একটা আশা ছিল যে সরকার আমাদের সাথে ওই সময়টাতে আলোচনা করবে, নেগোসিয়েশনে যাবে, কিন্তু তারা সেটি না গিয়ে যখন আমার ভাই রাজপথে রক্ত দিল, সে সময় কিন্তু আর হচ্ছে যে আমরা বলেছি যে আপোষ না সংগ্রাম, মানে সেখানে আর আপোষ করার কোনো মানে ইয়া নাই, ন্যাচারালি স্লোগানগুলো চলে এসেছিল যে ওই সময় আর কি আপোষ আর চলবে না, আমরা এখন শুধু সংগ্রামের রাস্তাটাই আমরা বেছে নেব, যেহেতু আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, সো এখন লড়াইটা বেঁধে যাবে এবং সেই লড়াই আমাদেরকে জিততে হবে। আমরা কিন্তু বলেছি যে বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। এবং তখন আমরা যখন বলেছি যে দালালি না রাজপথ, যে হচ্ছে এখন নেগোসিয়েশনে যাবে, শহীদের রক্ত মারিয়ে যে হচ্ছে নেগোসিয়েশনে যাবে, সে হবে দালাল, কারণ সে আমার ভাইয়ের রক্তের সাথে গাদ্দারি করবে। তো তখন আমরা কিন্তু বলেছি যে দালালি না রাজপথ, আমাদেরকে রাজপথে থাকতে হবে, আমাদেরকে রক্ত দিতে হবে, দিয়েছি তো রক্ত আরও দিব, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। কিন্তু আমরা তো সেই সময় আর রক্ত দিতে প্রস্তুত ছিলাম, মানে আমার গোজবাম হচ্ছে আসলে আমি যখন বলছি কথাগুলো, মানে সেই সময়টাতে আসলে মানে আমাদের যে তখন যখন আমাদেরকে ডাকা হচ্ছে যে তোমাদের জন্য গণভবনের দরজা খোলা, তোমাদের জন্য বঙ্গভবনের দরজা খোলা, আমরা কিন্তু তখন সেই কথাগুলোর মানে জবাব কিন্তু আমরা ওই স্লোগানগুলোর মাধ্যমে দিয়েছিলাম। এই জন্যই বলবো যে স্লোগানগুলো আসলে আমাদের আন্দোলনের বিভিন্ন স্তরে স্তরে বিভিন্নভাবে উচ্চারিত হয়েছে, আমাদের এই ভাষাগুলো স্লোগানের মাধ্যমে, এবং এই বিচিত্র স্লোগানগুলো আসলে এখন ইতিহাসে আমার মনে হয় অনন্য একটি জায়গায় চলে এসেছে। শাহিনুর, আপনার কাছে আসবো। 10 জুলাই শাহবাগ মোড় ব্লকেট কর্মসূচিতে আপনি একটি গান গেয়েছিলেন, গানটির 4টা লাইন শুনতে চাই। এই গানটি হচ্ছে প্রতুল মুখোপাধ্যায় লিখেছেন, তিনি প্রয়াত হয়েছেন। তো এই গানটি হচ্ছে অনেক সাহস জুগিয়েছে, তো সেই জায়গা থেকে এই গানটি গাওয়া, এই আন্দোলনের উপরে আরও করা। আমি 4টা লাইন গিয়ে শোনাচ্ছি। লড়াই করো, লড়াই করো, লড়াই করো, লড়াই যতদিন না বিজয়ী হও, লড়াই করো, লড়াই করো, লড়াই করো, লড়াই যতদিন না বিজয়ী হও, যদি একবার হারো বারবার, লড়ো বারবার, লড়ো বারবার যতদিন না বিজয়ী হও, যদি একবার হারো বারবার, লড়ো বারবার, লড়ো বারবার যতদিন না বিজয়ী হও, কিসের ভয় হবে জয়, দূর করে ফেলো যত সংশয়,
এবার তৈরি হও। এই গানটির মধ্য দিয়ে এটাই মানে বুঝিয়েছে আসলে মানে যে কোনো অন্যায়, যে কোনো প্রতিবাদের যে ভাষাগুলো আছে সেগুলোকে আরও বেশি মানে সাহস জোগানোর ক্ষেত্রে এবং আরও বেশি সামনে নিয়ে আসার ক্ষেত্রে এবং অন্যায়ের বিরুদ্ধে যখন আমরা প্রোটেস্ট করছি সেই লড়াইটা যাতে জারি থাকে। এবং এই লড়াইটা হচ্ছে বলছে যে একবার হারো, তার জন্য তুমি বারবার লড়ো, বারবার লড়ো। একটা নেশা কাজ করছিল তখন বিজয়ের। জি। তো সেটা ভেতরে কিভাবে লালন করছিলেন তখন? প্রতিনিয়ত হচ্ছে এটাই ভাবনা ছিল যে এই আন্দোলনের স্পিরিটটাকে আরো কিভাবে হচ্ছে মানে সারা বাংলায় ছড়িয়ে দেয়া যায় বিভিন্ন ভাবে, হ্যাঁ, গানের মাধ্যমে বা সেটা স্লোগানের মাধ্যমে। সেটা হচ্ছে মানে এই যে শিল্পগুলো আছে এই শিল্পগুলো তাহলে ব্যবহার হচ্ছে কিভাবে? আমাদের শিল্পগুলোকেই তো ব্যবহার করতে হবে। আমাদের কিন্তু খুব দ্রুত ছড়িয়ে যায় মানুষ। যেমন একটা নাটক করলে অনেকটা মানুষ হচ্ছে সেটা হচ্ছে কানেক্ট হতে পারে। একটা গানের মধ্যে দিয়ে অনেকটা মানুষ হচ্ছে কানেক্ট হতে পারে যারা হয়তো একটা বক্তব্যের মাধ্যমে কানেক্ট হতে পারে না। তাহলে সেই জায়গাগুলো কিন্তু গান, শিল্প, যে সাহিত্য, এই যে জায়গাগুলো আছে এগুলোর মধ্য দিয়ে কিন্তু সামনে এগিয়ে নিয়ে আসে এবং আন্দোলনকে আরো সামনে নিয়ে যায় এবং সমাজের প্রগতির ক্ষেত্রে কিন্তু তারা একটা জায়গা তৈরি করে। হাফসা, আবার আপনার কাছে আসছি। রাজপথ বা রাজনীতি মেয়েদের জন্য আসলে কতটা নিরাপদ বলে আপনি মনে করেন, এবং যারা পিছিয়ে পড়া মেয়েরা আছে তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান? দেখুন, রাজপথ রাজনীতি আসলে খুব বেশি একটা ইজি যে ব্যাপার না, সেটা কিন্তু আমাদের সোসাইটি আমাদেরকে মাথায় পোষ করেছে এতদিন। মানে আমি বলবো যে বিগত 16 বছরের যদি আপনি ব্যাপার দেখেন, সেখানে মেয়েদের রাজনীতির জায়গাটা মানে কোথায় ছিল? তাদের শুধুমাত্র রিপ্রেজেন্টেশন ছাড়া তো আর কিছু ছিল না এখানে। এখন আমি যদি বলি যে 24 পরবর্তী বাংলায় কিন্তু আমরা এটাই আশা করছিলাম যে 24-এর আন্দোলনে যত মেয়েদের পার্টিসিপেশন দেখেছি, তাদের যত সহযোগিতা দেখেছি, আমাদের মায়েদেরকে আমরা দেখেছি তারা আমার রাস্তায় নেমে এসে আমাদের পানি খাইয়েছে, আমাদেরকে ভাত খাইয়েছে, বিভিন্নভাবে কিন্তু মেয়েরা রাস্তায় ছিল এবং নারীরা কিন্তু ভাইদের শিল্ড হিসাবে ছিল। 24 পরবর্তী বাংলাদেশে কি আপনি মনে করেন মেয়েদের জন্য রাজপথ কিংবা রাজনীতির মাঠ নিরাপদ আগের চেয়ে অনেকটাই? দেখুন, আমরা আগের চেয়ে নিরাপদ এটা বলবো, কারণ হচ্ছে এখন কিন্তু মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত প্রকাশ মানে করার যে জায়গাটি সেটা হয়েছে এবং তারা কিন্তু চাইলেই পার্টিসিপেশন করতে পারছে। তাহলে একজন রাজপথের নারী হিসেবে আপনি আসলে কি আশা করেন আমাদের রাষ্ট্র বা সমাজের কাছ থেকে? আমি আসলে এটাই আশা করি যে মানে সবার আগে হচ্ছে আমাদের নারীদের সুরক্ষার জন্য, আমাদের নারীদের যে সেফটির জন্য যে আইনগুলো এক্সিস্ট করে সেগুলো হচ্ছে খুবই মানে কঠোরভাবে হচ্ছে সেগুলো এক্সিকিউশন করা এবং বিচারিক প্রক্রিয়াটার মধ্যে সংস্কার নিয়ে আসা, এবং একটা নারী যখন আপনার যে ধরনের ভায়োলেন্সের শিকার হোক না কেন সে যাতে তাড়াতাড়ি বিচার পায়, এবং তার জন্য এক রাস্তাঘাটের যে বলবো যে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা, এবং মেয়েদের জন্য আসলে যে বলবো যে তার পরিবারের যে সমর্থন সেগুলো দরকার, এবং আমাদের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাওয়া, যে তার বাবা মার কাছ পর্যন্ত পৌঁছে যাওয়া, যে তার মেয়েটাকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ে পড়তে দেওয়া উচিত, তাকে হচ্ছে বাল্যবিবাহ থেকে বিরত রাখা উচিত, এবং তাকে হচ্ছে রাজনৈতিক সচেতন একজন মেয়ে হিসেবে গড়ে তোলা উচিত। এটা তার বাবা মার দায়িত্ব। যেমন আমার বাবা মার যদি ওই রকম সাপোর্ট না থাকতো আমি হয়তো বা পারতাম না, আমি হারিয়ে যেতাম অনেক আগে। আমার লাইফে অনেক ডিফিকাল্টিস ছিল, আমি এই পর্যন্ত এসেছি, আমার ওখানে অনেক বাধা ছিল, কিন্তু হয়তো আমার পরিবার চেয়েছে বিধায় আমি কিন্তু এত দূরে আসতে পেরেছি। আমি বলবো যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি হচ্ছে হয়তো বা রাজনীতি করার যে স্বপ্ন দেখি, এগুলো আমার জন্য সহজ হয়েছে। সেটাকে তার বাবা মাকে সাহায্য করতে হবে অবশ্যই। দর্শক, আমরাও বিশ্বাস করতে চাই যেন মেয়েদের জন্য রাজপথ কিংবা রাজনীতি নিরাপদ হোক, মেয়েরা যেন নির্বিঘ্নে তাদের সব ক্ষেত্রে তাদের অবদান রেখে যেতে পারে, কাজ করতে পারে। শাহিনুর, আপনার কাছে একই প্রশ্ন যদি করি যে রাজপথে এই আন্দোলনে মেয়েদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতাগুলো কি ছিল বলে আপনি মনে করেন? সেই সাথে আপনার কোনো একটি স্মরণীয় ঘটনা জুলাই আন্দোলনে? এই জুলাই আন্দোলনে হচ্ছে আমি বলবো বিশেষ করে অন্য আন্দোলনের চেয়ে এই আন্দোলন কিন্তু নারীদের কিন্তু ভূমিকা অনেক বেশি ছিল, নারীদের অংশগ্রহণ অনেক বেশি ছিল, হ্যাঁ উপস্থিতিও কিন্তু অনেক বেশি ছিল। এবং সেই জায়গার ক্ষেত্রে আসলে প্রতিবন্ধকতা বলতে আসলে মানে আমি কিন্তু এই জায়গায় কোনো প্রতিবন্ধকতা কিন্তু আসলে দেখিনি। মানে এই আন্দোলনে আসার ক্ষেত্রে হয়তো প্রথম হচ্ছে জুলাই আন্দোলনে আসার ক্ষেত্রে পারিবারিকভাবে কিছুটা প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে, যে না ওখানে গেলে হচ্ছে কি হবে, কারণ বিগত 15 বছর ধরে আমরা দেখেছি যে কোনো আন্দোলনেই হচ্ছে যৌক্তিক আন্দোলনে হচ্ছে আমরা যখন নামি তখনই দেখা যাচ্ছে যে ওখানে লাঠিয়াল বাহিনী এসে হচ্ছে আমাদেরকে
হামলা করছে। তাহলে সেই জায়গার ক্ষেত্রে কিন্তু প্রথম কিন্তু নারীদের অংশগ্রহণ কিন্তু অতটা না থাকলেও কিন্তু ধীরে ধীরে যখন নাকি আন্দোলন যতটা বাড়ছে, মানে দিন যতটা গড়াচ্ছে, অংশগ্রহণ কিন্তু ততটাই কিন্তু বেড়েছে। এবং এই আন্দোলনে যেটা হাফসাও বলল যে এই আন্দোলনে কিন্তু যে আন্দোলন দেখিয়েছে বিগত বছরগুলোতে যে নারীদেরকে হচ্ছে পেছনে মাঝখানে রাখা হতো, ভাইয়েরা সামনে থাকতো এবং পেছনে থাকতো হচ্ছে ভাইয়েরা, কিন্তু এই আন্দোলন পুরোটাই বিপরীত ছিল। নারীরা সামনের সারিতে ছিল, ভাইয়েরা মাঝখানে ছিল, পেছনেও নারীরা ছিল। তাহলে এই যে শিল্ড হিসেবে যে ছিল নারীরা, সেই নারীরা কিন্তু অদম্য একটা উৎসাহ নিয়ে কিন্তু তারা কিন্তু সেখানে ছিল। এবং ছেলেমেয়েরা এই আন্দোলনে নজরুলকে রিপ্রেজেন্ট করেছে, এই আন্দোলনে রবীন্দ্রনাথকে রিপ্রেজেন্ট করেছে, এই আন্দোলনে বিশিষ্ট যেই ক্ষুদিরাম আছে, প্রীতিলতা আছে, শহীদ রুমি আছে, তাদেরকে কিন্তু স্মরণ করেছে। এবং তাদের যে অবদানগুলো, সেই অবদানগুলোকে সামনে রেখেই কিন্তু এই আন্দোলনে কিন্তু নারীরা এবং একই সাথে হচ্ছে ভাইয়েরা, তারাও কিন্তু সেই স্পিরিটেই কিন্তু এগিয়ে গেছে। আর যদি বলেন যে ভবিষ্যতে নারীদেরকে মানে আমি কেমন দেখতে চাই, এই প্রশ্নটা, ভবিষ্যতে আমি নারীদেরকে এমন দেখতে চাই যে তারা যাতে সচেতন হয়, হ্যাঁ, যে কোনো কাজ, যে কোনো বিষয় নিয়ে যাতে তারা হচ্ছে কথা বলতে পারে, তর্ক বিতর্ক করতে পারে, এবং তাদের একটা রাজনৈতিক বোঝাপড়া দরকার। কারণ হচ্ছে আমরা কেউই রাজনীতির বাহিরে নই, আমরা হয়তো বা কেউ প্রত্যক্ষ রাজনীতি করছি, কেউ আমরা পরোক্ষ রাজনীতি করছি। তাই আমি বলবো যে সকল মানুষকে, শুধু নারী নয়, নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই হচ্ছে নাগরিক সচেতন এবং হচ্ছে সামাজিক সচেতন এবং হচ্ছে রাজনৈতিক সচেতনতা বাড়ানোর মধ্য দিয়েই কিন্তু আমি ভবিষ্যতে নারীদেরকে ওই জায়গায় দেখতে চাই, যাতে অন্যায়ের বিরুদ্ধে যে কোনো ভাবেই হোক, সেখানে নারী হোক পুরুষ হোক, তারা নারীদের অংশগ্রহণ আরো বৃদ্ধি পাক সকল ক্ষেত্রে, আমরাও এটা আশা করি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে দুজন জুলাই কন্যাকে দেখলাম, যারা আন্দোলনের অগ্রভাগে থেকে স্লোগানে শক্তি এবং সাহস দিয়ে বিজয়কে চূড়ান্তে পৌঁছে দিয়েছেন। আমরা আরও দেখলাম নারীরা যখন কোনো আন্দোলনে যুক্ত হয় তা হয়ে ওঠে আরও মানবিক, আরও শক্তিশালী। একটি উন্নত সম অধিকার ভিত্তিক, একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সমাজের প্রতিটা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা একান্ত প্রয়োজন। এরই সাথে শেষ করব আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।